প্রথমে হচ্ছে আজকে 12 নম্বর ম্যাথ। 12 নম্বর ম্যাথটা কি বলছে আমরা একটু দেখি। এক ব্যক্তি স্রোতের সাথে সমকোণে যাত্রা শুরু করে অপর পারে যাত্রা করে লিখি আমরা, যাত্রা করে অপর পারে কি বলছে, অপর পারে যাত্রাস্থানের বিপরীত বিন্দু হতে অপর পারে যাত্রাস্থানের বিপরীত বিন্দু হতে নদীর তীর বরাবর নদীর তীর বরাবর 500 মিটার দূরত্বে পৌঁছে 500 মিটার দূরত্বে পৌঁছে ব্যক্তির বেগ স্রোতের বেগের দ্বিগুণ হলে নদীর প্রস্থ কত? তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। তাহলে আমাদেরকে এখানে কি বলছে, এক ব্যক্তি স্রোতের সাথে সমকোণে যাত্রা করে অপর পারে, তাহলে হচ্ছে কি অপর পারে যাত্রাস্থানের বিপরীত বিন্দু হতে নদীর তীর বরাবর 500 মিটার দূরত্বে কি পৌঁছায়। তাহলে হচ্ছে যে ব্যক্তির বেগ স্রোতের বেগের যদি কয় গুণ হয়, দ্বিগুণ হয়, তাহলে নদীটার কি প্রস্থ কত? ওকে, নদীটার প্রস্থ কত? তাহলে এই বিষয়টা একটু খেয়াল করেন স্যার। এখানে তাহলে আমাদেরকে বলছে কি, যে ধরেন, তাহলে প্রথমে আমরা প্রশ্নটা একটু দেখি। এক ব্যক্তি স্রোতের সাথে সমকোণে যাত্রা করে, তাহলে হচ্ছে যে সাপোজ এটা হচ্ছে নদী, তাহলে হচ্ছে স্রোতের সাথে সমকোণে যাত্রা করে, তার মানে ওই লোকটা স্রোতের সাথে সমকোণে যাত্রা করতেছে। তাহলে ধরেন এই দিক বরাবর হচ্ছে যে কি স্রোত, তাহলে এটা হচ্ছে যে সাপোজ এতটুক হচ্ছে যে নদীটার কি প্রস্থ। তাহলে এতটুক পর্যন্ত নদীটার প্রস্থ আমরা ডি ধরলাম। ওকে, তাহলে এখন হচ্ছে যে কি ওই লোক স্রোতের সাথে কি সমকোণে যাত্রা করতেছে। তাহলে ধরেন আমি যদি এখান থেকে হিসাব করি, তাহলে স্রোতের বেগ হচ্ছে মনে করেন ইউ। তাহলে স্রোত হচ্ছে যে কি এই বরাবর যাচ্ছে, তাহলে স্রোতের সাথে কি লম্ব দিকে কি যাত্রা করে, তাহলে স্রোতের সাথে সমকোণে যাত্রা করে। তাহলে এখন আসেন, সে যদি স্রোতের সাথে সমকোণে যাত্রা করে, তাহলে লোকটার বেগ মনে করেন ভি। তাহলে স্রোতের সাথে সমকোণে যাত্রা করতেছে, তাহলে স্রোতের ঠেলায় ও আসলে কি ওর লব্ধি কোথায় যাবে? তাহলে লব্ধি যাবে যে কি এই বরাবর, তাহলে এই বরাবর। ওকে, তাহলে যাত্রা করে অপর পারে যাত্রাস্থানের ঠিক বিপরীত বিন্দু হতে নদীর তীর বরাবর 500 মিটার দূরত্বে পৌঁছাইছে। তাহলে হচ্ছে যে মনে করেন, ধরেন এটাতে ও, তাহলে হচ্ছে যে ও আসলে যাওয়ার কথা ছিল যে কি এই বরাবর। ঠিক আছে স্যার, তাহলে যাওয়ার কথা ছিল কত? ও এ বরাবর, কিন্তু ও আলটিমেটলি স্রোতের ধাক্কা গিয়ে ও পৌঁছাইছে কোথায়? ও বি বরাবর। তাহলে কত মিটার দূরত্বে পৌঁছাইছে? 500 মিটার দূরত্বে পৌঁছাইছে। ওকে, তার মানে ওর পৌঁছানোর কথা ছিল এখান থেকে এতটুক পর্যন্ত, কিন্তু ও যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি যাত্রাটা শুরু করছে, তাহলে স্রোতের ঠেলা খেয়ে ও হচ্ছে যে কি এই বরাবর চলে গেছে। তো এই জিনিসগুলো আমরা ফিজিক্সে মোটামুটি কি অনেকবারই করছি। তো এখন একটা বিষয় খেয়াল করেন। তো এখান থেকে একটা জিনিস বলা যায়, যে ধরেন সাপোজ আমি যদি এভাবে চিন্তা করি, তাহলে এদিকে হচ্ছে যে কত, এখানে হচ্ছে যে কত ভি। ওকে, তাহলে আমি যদি এখান থেকে যদি একটা কি এটার যদি সমান্তরাল একটা কি রেখা যদি টানি, তাহলে হচ্ছে যে কি সমান্তরাল রেখা টানলে তাহলে এই বরাবরও কি কাজ করবে? ইউ কাজ করবে।
এই বরাবরও কি কাজ করবে, ইউ কাজ করবে। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করবেন। তাহলে আমি ধরেন এটাকে সি দিলাম, এদিকে কত ডি দিলাম। তো এখন দেখেন এটা বরাবর যদি ইউ কাজ করে, তো আমরা তো কি জানি স্রোত তো এদিকে কাজ করতেছে। তো এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে যে কি, গত ক্লাসে কি বলছিলাম, ওটা হচ্ছে যে কি, যে একটার জায়গায় আরেকটাকে যদি রিপ্লেসমেন্ট প্রতিস্থাপন করে দেন, তাহলে একটা সমকোণী ত্রিভুজ যে ফর্ম হচ্ছে, ওখান থেকে খুব সহজে অঙ্কগুলো কি করা যায়, ওখান থেকে খুব সহজে কি অঙ্কগুলো করা যায়। তাহলে সবাই একটু খেয়াল করবেন স্যার। তাহলে আমাদের মোটামুটি লাইনটা একটু ঠিক মতো সোজা করে দেই, একটু বাঁকা হয়ে গেছে। আচ্ছা দেখেন, তাহলে এতটুকু হচ্ছে যে ডি। তো ধরেন এটা হচ্ছে যে কত, ও, আর এদিক বরাবর কাজ করতেছিল কি, ইউ। তাহলে এখন আসেন এখান থেকে আমরা কি করতে পারতেছি, দেখেন আমাদের এই নদীর প্রস্থটা লাগবে, আমাদের নদীর প্রস্থটা লাগবে, অর্থাৎ নদীর প্রস্থ মানে কি, ও এর মানটা লাগবে। তাহলে হচ্ছে দেখেন ধরি ধরি স্রোতের বেগ ইউ এবং লোকটির বেগ ভি। এখন লোকটি অথবা ওই ব্যক্তি, যেটাই বলেন, ওই ব্যক্তি ও হতে স্রোতের দিকের সাথে সমকোণে যাত্রা করে, অর্থাৎ হচ্ছে কি ও এ বরাবর যাত্রা করে এ হতে 500 মিটার দূরে, এটা হচ্ছে যে কি নদীর তীর বরাবর বি বিন্দুতে বি বিন্দুতে নদীর অপর পারে পৌঁছায়। তাহলে সুতরাং এ বি সমান হচ্ছে কত, 500 মিটার। এ বি সমান হচ্ছে কত, 500 মিটার। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন। তো আমরা যেহেতু এটা হচ্ছে যে কি একটা সমকোণী ত্রিভুজ, আবার এদিকে হচ্ছে যে কি সমকোণ, তাহলে আমরা এখানে বলতে পারতেছি ও সি ডি আর ও এ বি, অর্থাৎ সব থেকে ইজি ওয়েতে যদি যান, তাহলে হচ্ছে যে কি ও সি ডি আর ও এ বি হচ্ছে যে কি সদৃশ। ওকে, তাহলে এখন ও সি ডি ও ও এ বি সদৃশকোণী ত্রিভুজে, তাহলে আমরা সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলো কি হয়, সমানুপাতিক হয়। অনুরূপ বাহুগুলো কি হবে স্যার, সমানুপাতিক হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি, অনুরূপ বাহুগুলো যদি কি হয়, সমানুপাতিক হয়, তাহলে হচ্ছে যে কি এমনি বলা যায় যে কি ও সি বাই সি ডি সমান ও এ বাই এ বি। তাহলে হচ্ছে যে কি এরপর হচ্ছে যে কি ব্যক্তির ব্যাগ হচ্ছে যে কত, স্রোতের ব্যাগের কত দ্বিগুণ। আচ্ছা, এটাকে আমরা পরে ইউজ করতেছি। দেখেন তাহলে ওসি বরাবর হচ্ছে যে কি ভি, সিডি বরাবর হচ্ছে কত ইউ। তাহলে এটা সমান হচ্ছে ও এর মান হচ্ছে যে কি বের করতে হবে, বি এর মান হচ্ছে কত 500। তাহলে এটা মান হচ্ছে যে কত 2 ইউ, এটা হচ্ছে কত ইউ, ও এ বাই কত 500। যেহেতু যেহেতু লোকটির ব্যাগ সমান 2 ইন্টু স্রোতের বেগ, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 2 2 ক্যান্সেল, তাহলে ও এ সমান হচ্ছে যে কত, ও এ সমান হচ্ছে কত 1000, ও এ সমান হচ্ছে কত 1000। ওকে, তো এখন হচ্ছে জাস্ট অনুপাত দিয়েও করা যায়। আবার এই দূরত্বটা যদি বের করতে হয়, তাহলে এই বরাবর ব্যাগের মানটা যদি বের করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই যদিও সময় লাগবে, তো তার চেয়ে এটা হচ্ছে যে কি ফার ইজি। তাহলে এখানে ও এর মানটা কত আসছে স্যার, ও এর মানটা আসছে কত 1000।
তাহলে সবার একটু লেখাটা হয়েছে কিনা আমাকে একটু বলবেন। তাহলে অর্থাৎ নদীটার প্রস্থ হচ্ছে যে কত মিটার, তাহলে সুতরাং নদীর প্রস্থ হচ্ছে যে কত মিটার, নদীর প্রস্থ হচ্ছে কত মিটার, 1000 মিটার। তাহলে সুতরাং নদীর প্রস্থ 1000 মিটার। তো আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে যে কি, এই যে প্রতিস্থাপনের যে ব্যাপারটা আছে, অর্থাৎ সমান্তরাল বরাবর যে প্রতিস্থাপনের ব্যাপারটা আছে, যেমন হচ্ছে ধরেন এদিকে যদি ভি হয় তাহলে আলটিমেটলি কি এই বরাবরও কি আমরা ভি চিন্তা করে করতে পারি। অর্থাৎ প্রতিস্থাপনের ব্যাপারগুলো যদি ঠিকমতো করেন, এই জিনিসটা যদি মনে রাখেন, এই অঙ্কগুলো খুব সহজে মিলানো যায়, তাহলে সবার লেখাটা হলে আমাকে একটু বলবেন। তো মোটামুটি হচ্ছে অনেকের এই অঙ্কগুলোতে একটা ভীতি কাজ করে যে কোন দিকে কি হিসাব করবো এটাই বুঝে না। তো আমার কথা হচ্ছে যে কোনো কিছু দরকার নাই, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে কি, যে এখানে কন্ডিশন হয় যে, মানে মোস্ট অফ দ্য ম্যাথসে কন্ডিশন হয় যে দুই রকমের। একটা হচ্ছে যে কি, সোজাসুজি নদী পার হতে হবে, তাহলে সোজাসুজি যদি নদী পার হতে হয় তাহলে ওকে এভাবে যাত্রা শুরু করতে হবে। ওকে, আরেকটা হচ্ছে যে কি, সোজা যাত্রা শুরু করছে, তাহলে হচ্ছে যে কি, তাহলে স্রোতের ঠেলাই ওর লব্ধিটা কোন দিকে থাকবে, এদিকে। ওকে, তো এই দুই টাইপের ম্যাথই বেশি আসে এখান থেকে আসলে। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, আশা করি সবার লেখাটা শেষ। তো সবার লেখাটা যদি শেষ হয় তাহলে এরপর আচ্ছা, তাহলে লেখাটা যদি হয়ে যায় তারপর হচ্ছে কি আমরা 13 নম্বর ম্যাথটা একটু দেখি। 13 নম্বর ম্যাথটাতে আমাদেরকে কি বলছে আমরা একটু খেয়াল করব। তাহলে হচ্ছে কি 13 নম্বরে বলছে কি, যে একখানি নৌকা টি সময়ে একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে এবং টি সময়ে একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে এবং কি বললো, এবং T1 সময়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে হচ্ছে কি বলছে, T1 সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে। সমান দূরত্ব অতিক্রম করতে পারে শান্ত নদীতে নৌকার বেগ ইউ এবং স্রোতের বেগ ভি হলে প্রমাণ করো যে T1 is to T2 সমান T1 is to সরি T is to T1, আচ্ছা T is to T1 সমান root over U plus V is to U minus V। ওকে, তাহলে এই প্রশ্নটা একটু খেয়াল করেন, এখানে আমাদেরকে কি বলছে, দিব্য বলতেছেন কিভাবে স্যার সবচেয়ে কম সময়ে নদী পার হওয়া যাবে।
তার মানে হচ্ছে যে কিভাবে সব থেকে কম সময়ে নদী পার হওয়া যাবে। দ্যাট মিনস হচ্ছে যে ওইটা যদি হিসাব করতে যান তাহলে হচ্ছে অ্যাঙ্গেলের হিসাব করতে হবে দিব্য। অ্যাঙ্গেলের হিসাব করতে হবে কিভাবে সবচেয়ে কম সময়ে নদী পার হওয়া যাবে, তাহলে হচ্ছে যে অ্যাঙ্গেলের হিসাব করতে হবে। ওকে, অ্যাঙ্গেলের হিসাব করতে হবে, ঠিক আছে স্যার। তাহলে হচ্ছে যে অর্থাৎ অ্যাঙ্গেলের হিসাব করলে অর্থাৎ কোনটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে সেক্ষেত্রে সময়টা কি আমাদের, সময়টা মিনিমাম হয়ে যাবে। কোনটা যদি ম্যাক্সিমাম হয় আমাদের সেক্ষেত্রে হচ্ছে যে কি সময়টা মিনিমাম হয়ে যাবে। সবচেয়ে কম সময়ে নদী পার হতে হলে অর্থাৎ হচ্ছে কোনটা, যেমন হচ্ছে যে কি আমরা যদি এটা বলি যে ধরেন এদিকে হচ্ছে যে কত, আমরা যদি সাপোজ এটা হিসাব করি তাহলে এই ব্যাগটার দুটো উপাংশ হচ্ছে যে কি এই সাইডে থাকবে, তাহলে সবচেয়ে কম সময়ে নদী পার হতে হবে। তাহলে এটার কোনো কাজ নাই, এটার কোনো কাজ নাই, এটার কাজ আছে। তাহলে এই ব্যাগটাকে যদি আমরা ভি ধরি, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে এটা কত হবে, আমি এটাকে কনসিডার করতে পারি কত ভি সাইন আলফা। তাহলে নদীর প্রস্থটা যদি কত হয় ডিতে থাকে, ওকে ডিতে থাকে, তাহলে ডি ইকুয়ালস টু হচ্ছে যে কত ভি সাইন আলফা ইন্টু কত টি, তাহলে টি সমান কত ভি ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই কত ভি সাইন আলফা। তাহলে এই মানটা যদি কত হয়, এই মানটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে টিটা কি মিনিমাম হবে। তাহলে এই মানটা যদি ম্যাক্সিমাম হয় টিটা কি মিনিমাম হবে, তাহলে আলফা সাইন আলফার ম্যাক্সিমাম মান কত 1, অর্থাৎ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে সমকোণে গেলে। ওকে, তাহলে হচ্ছে কি অর্থাৎ এই জিনিসটা এই যে ব্যাখ্যাটা দিব এখানে, অর্থাৎ হচ্ছে যে কি আলফার মানটা হচ্ছে যে কি ম্যাক্সিমাম হলে টিটা কি মিনিমাম হবে, মিনিমাম সময় হবে যেহেতু ব্যস্তানুপাতিক। তাহলে হচ্ছে যে কি আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন আলফার মান হাইয়েস্ট, কারণ ডি আর ভি তো কি ফিক্সড আছে। তাহলে হচ্ছে যে আলটিমেটলি 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে গেলে কি, কারণ লম্ব দূরত্ব সব থেকে কম ওইটাতে কি সব থেকে কি আমাদের, অর্থাৎ সাইন আলফা। তাহলে হচ্ছে যে কি এটার মান যদি সব থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে এটার মান হচ্ছে যে সব থেকে বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের হবে। আবার এখানে আরেকটা ব্যাপারও আছে, তো আর যদি পথের ব্যাপারটা বলতে যান তাহলে হচ্ছে যে পথটা, তাহলে হচ্ছে যে কি ওদের অন্তর্গত কোণ যদি কত হয় 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে সময়টা মিনিমাম। তো অন্তর্গত কোণ 90 ডিগ্রি হলে স্রোতের ঠেলা খেয়ে এতটা দিকে চলে যাবে। পথটা যদি বলতে যান তাহলে হচ্ছে যে কি পথটা হচ্ছে যে এটা, অর্থাৎ পথটা হচ্ছে এটা, কিন্তু সময় হিসাব করলে হচ্ছে 90 ডিগ্রি। কনসেপ্টটা বোঝার ট্রাই করেন, সময় হিসাব করলে হচ্ছে যে কত 90 ডিগ্রি থেকে, ওকে, কিন্তু ঠেলাকে স্রোতের ঠেলাকে এতটা দিকে চলে যাবে। যদি পথ বলতে যান সময় বললে হচ্ছে যে কি 90 ডিগ্রিতে, পথ বললে হচ্ছে যে কি এই পথে গেলে, এই পথে গেলে কি দূরত্বটা বাড়বে ঠিক কিন্তু সময়টা কম লাগবে, কারণ স্রোতের অনুকূলের ইফেক্টটা কাজ করবে তখন, স্রোতের অনুকূলের ইফেক্টটা কাজ করবে। দিব্য এখন বুঝতে পারছেন কিনা বলেন। এখন বুঝতে পারছেন কিনা বলেন। অর্থাৎ হচ্ছে যে আমাদের কথা হচ্ছে যে এই পথে দূরত্ব কম, এই পথে দূরত্ব বেশি, ঠিক সময়ের ক্ষেত্রে হচ্ছে যে কত কম সময় লাগবে সেটা তো হচ্ছে আলফার মান 90 ডিগ্রিতে গেলে ইকুয়েশন অনুযায়ী। আর পথের কথা যদি জিজ্ঞেস করেন কোন পথে গেলে, তাহলে হচ্ছে এই পথে চলে যাবে সে, কারণ হচ্ছে ও যদি এভাবে যাত্রা শুরু করে স্রোতের ঠেলা গিয়ে সে এইদিকে চলে আসবে। এখন বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। তাহলে কোন পথে, কোন পথে গেলে সে এই পথে গেলে, কত দূরত্বে গেলে, এই দূরত্বে গেলে সর্বনিম্ন সময় লাগবে। আর আলফার মান যদি 90 ডিগ্রি হয় তখন হচ্ছে কি সে সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে পারবে। এখন বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। এখন বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন। অর্থাৎ জিনিসটা হচ্ছে যে এই ছোট জায়গাটার মধ্যে, কারণ হচ্ছে যে এটা তো আমার নদী পাড়ের কোনো কাজ নেই এটার উপরে। ওকে, তো এখন আশা করি এখন বুঝতে পারবেন। কারণ হচ্ছে যে সময়, অর্থাৎ 90 ডিগ্রিতে গেলে, 90 ডিগ্রিতে গেলে হচ্ছে যে কি যাত্রা শুরু করলে সে কম সময়ে নদী পাড়ি দিতে পারবে। কিন্তু যদি বলে কোন পথ, ওই লব্ধি বরাবর পথটা, ওই লব্ধি বরাবর পথটা। তাহলে এখন একটু খেয়াল করেন, আমরা আসলে অঙ্কে ফিরে আসি। দিব্য আশা করি আপনার প্রশ্নের আনসার পাইছেন। তাহলে হচ্ছে এখন একখানি নৌকা টি সময়ে একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে এবং টি1 সময়ে স্রোতের অনুকূলে কি সমান দূরত্ব অতিক্রম করতে পারে। শান্ত নদীতে নৌকার বেগ ইউ আর স্রোতের বেগ যদি ভি হয় প্রমাণ করো যে টি ইস টু টি1 সমান, এইসব বলছে। আচ্ছা দেখেন তাহলে এখন
এখান থেকে আমরা কি করতে পারতেছি সব একটু খেয়াল করেন। ধরেন এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে নদীটা, তাহলে ওদের নদীর প্রস্থ মনে করেন হচ্ছে কত, ডি। নদীর প্রস্থ হচ্ছে কত, ডি। তাহলে এখন বলছে কি টি সময়ে একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে। তাহলে নদীটা যদি সোজাসুজি পাড়ি দিতে হয়, ধরেন আমি এই পয়েন্ট থেকে কাউন্টিং শুরু করলাম, তাহলে এদিকে হচ্ছে যে কি স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ হচ্ছে যে কত, ভি ধরতে বলছে। তাহলে নদীটাকে যদি সোজাসুজি পাড়ি দিতে হয়, তাহলে আমাদের যাত্রাটা শুরু করতে হবে কি, স্রোত আসতেছে এদিক থেকে, ওকে, স্রোত আসতেছে এদিক থেকে, তাহলে এদিক থেকে আসতেছে কি স্রোত। তাহলে আমাদের যাত্রাটা শুরু করতে হবে কোন দিকে, আমাদের যাত্রাটা শুরু করতে হবে এভাবে, ওকে, যাত্রাটা শুরু করতে হবে কি এভাবে। তাহলে আমি আলটিমেটলি স্রোতের সাথে কি, স্রোতের সাথে লম্ব বরাবর কি নৌকা, এই নদীটা পাড়ি দিতে পারবো, ওকে। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে কি, এই ক্ষেত্রে ওর সময় লাগতেছে কতটুকু, টি সময় লাগতেছে, এই ক্ষেত্রে ওর সময় লাগতেছে কতটুকু, টি সময় লাগতেছে। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এদিকে যদি ভি হয়, তাহলে আমি এটা একটু সুন্দর করে আঁকি, ধরেন এদিকে যদি ভি হয়, এদিকে যদি ইউ হয়, তাহলে এই ভি আমরা যদি এখান থেকে এভাবে হিসাব করি, এখান থেকে এভাবে হিসাব করলে এটা হচ্ছে যে কি তাহলে ভি, এদিকে হচ্ছে কত ইউ, তাহলে এটা ধরেন ও এ বি, এদিকে ধরেন সি। তাহলে এখন একটু সবাই খেয়াল করেন স্যার, তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি এই চিত্রটা থেকে, তাহলে হচ্ছে দেখেন যে এখানে, এখানে নৌকার বেগ ইউ এবং স্রোতের বেগ ভি, নৌকার বেগ ইউ এবং স্রোতের বেগ হচ্ছে কত, ভি। তাহলে হচ্ছে যে সবাই একটু খেয়াল করবেন, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, তাহলে নৌকার বেগ ইউ এবং স্রোতের বেগ হচ্ছে যে কত, ভি। তাহলে এখন সবাই একটু দেখেন, লোকটা যখন টি সময়ে নদীটা সোজাসুজি পাড়ি দিচ্ছিল, দ্যাট মিনস হচ্ছে কি লব্ধি বরাবর পাড়ি দিচ্ছে, তাহলে লব্ধিটার মান কত হবে। তাহলে এখন এখন ডি প্রস্থ বিশিষ্ট নদী সোজাসুজি পাড়ি দেওয়ার ক্ষেত্রে নৌকার টি সময় লাগে এবং এক্ষেত্রে লব্ধি বেগ, তাহলে লব্ধি বেগ আমি যদি এটাকে যদি সাপোজ ডাব্লিউ ধরি, তাহলে হচ্ছে ডাব্লিউ সমান রুট ওভার, তাহলে কত ও এ স্কোয়ার মাইনাস কত এ বি স্কোয়ার, তার মানে হচ্ছে কত রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। তাহলে আমাদের হচ্ছে যে কি নদীটা পার হতে ও এত বেগে পার হচ্ছে, তাহলে সুতরাং ডি ইকুয়ালস টু ভি স্কোয়ার ইন্টু কত টি, তাহলে টি সমান কত ডি ডিভাইডেড বাই, এটা হচ্ছে যে কি 1 নাম্বার। এরপর বলছে কি টি ওয়ান সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে, অর্থাৎ এই সমান দূরত্ব আগে যে দূরত্বটা অতিক্রম করছে, এই সমান দূরত্ব স্রোতের অনুকূলে টি ওয়ান সময়ে অতিক্রম করতে পারে। আচ্ছা, আবার তাহলে স্রোতের অনুকূলে বেগ কত হবে, স্রোতের অনুকূলে বেগ সমান ইউ প্লাস কত ভি, কারণ অনুকূলে বলছে মানে কি নৌকা প্লাস স্রোত দুইটাই হবে, প্রতিকূলে হলে কি নৌকা মাইনাস স্রোত অভাবত, তাহলে হচ্ছে কত ইউ প্লাস কত ভি। তাহলে এক্ষেত্রে ডি দূরত্ব পাড়ি দিতে টি ওয়ান সময়ের প্রয়োজন হলে ডি ইকুয়ালস টু ইউ প্লাস ভি ইন্টু কত টি ওয়ান, তাহলে ডি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি সমান হচ্ছে কত টি ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি টি ইস টু টি ওয়ান, তাহলে সুতরাং 1 ডিভাইডেড বাই 2,
তাহলে 1 কে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, t/t1। t/t1 সমান হচ্ছে কত, d ডিভাইডেড বাই √u স্কয়ার মাইনাস v স্কয়ার d ডিভাইডেড বাই u প্লাস কত v। তাহলে d আর d ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে কত u প্লাস v ডিভাইডেড বাই √u স্কয়ার মাইনাস কত v স্কয়ার। তাহলে u স্কয়ার মাইনাস কত v স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, √u প্লাস v হোল স্কয়ার, আর এখান থেকে কত পাবো, √u প্লাস v ইন্টু u মাইনাস v। তাহলে আলটিমেটলি এখান থেকে আসতেছে কত, উপরে √u প্লাস v, নিচে √u মাইনাস v। তাহলে সুতরাং t/t1 সমান √u প্লাস v u মাইনাস v। তাহলে এটা হচ্ছে যে কি প্রমাণ। তাহলে এটা হচ্ছে কি প্রমাণ। তাহলে সবাই প্রমাণটা একটু লিখে নেন। তাহলে সবাই একটু লিখে নেবেন স্যার। তাহলে এই যে ব্যাপারটা খেয়াল করেন, অর্থাৎ আমি আপনাদেরকে যে টপিকসটা বলতেছি সেটা হচ্ছে যে এই যে সমকোণী ত্রিভুজ, যেটা আমি গত ক্লাসেও বলছিলাম আপনাদেরকে লাস্টের দিকে, সমকোণী ত্রিভুজের অর্থাৎ একটাকে একটাতে রিপ্লেস করে অঙ্কগুলো হচ্ছে যে খুব ইজিলি মিলে ফেলা যায়, ওই লম্বাংশ বা ওই ক্ষেত্রে না গিয়ে আর কি, যে খুব সহজে এই জিনিসটা সহজে আমরা কি বের করে লিখে দিতে পারি। স্রোতের অনুকূলে এবং t1 সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে কি পারে। তো স্রোতের অনুকূলে যাওয়া মানে হচ্ছে যে কি, যে ক্ষেত্রে হচ্ছে যে কি নৌকার ব্যাগের সাথে স্রোতের ব্যাগটাও কি অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, নৌকার ব্যাগের সাথে কি স্রোতের ব্যাগটাও কি হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। অর্থাৎ সমান দূরত্ব, এই দূরত্বটা পাড়ি দিতে স্রোতের অনুকূলে t1 সময় লাগতেছে, কারণ এই ক্ষেত্রে যে সময়টা লাগবে আর স্রোতের অনুকূলে পাড়ি দিতে তো নিশ্চয়ই সেই সময়টা তো আর লাগবে না। স্রোতের অনুকূলে পাড়ি দিতে তো কি আর ওই সময়টা লাগবে না। ঠিক আছে স্যার, কারণ হচ্ছে স্রোতের অনুকূলে হচ্ছে যে কি আমাদের কমে যাবে টাইমটা। ওকে, স্রোতের অনুকূলে হচ্ছে যে কি, স্রোতের অনুকূলে তো নাফি আপনারা 7-8 থেকে পড়ে আসতেছেন অঙ্কগুলোতে। যদি স্রোতের অনুকূলে হয় তাহলে নৌকা প্লাস স্রোত, স্রোতের প্রতিকূলে হলে কি নৌকা মাইনাস স্রোত ব্যাগ হিসাবে। অর্থাৎ স্রোতের ইফেক্টটা সহ নিয়ে সে যখন কি, যেমন অনেক সময় দেখা যায় যখন নদীতে বা সাগরে যখন নৌযানগুলো চলাচল করে, যখন আমরা স্রোতের অনুকূলে থাকি তখন আমরা হচ্ছে কি স্রোতের ঠেলাটাও কি আমাদের নৌকার ব্যাগের সাথে অ্যাড হয়ে ওকে তাড়াতাড়ি পৌঁছায় দেয়। প্রতিকূলের ক্ষেত্রে তো আমার বেশি টাইম লাগতেছে, কারণ স্রোতের ধাক্কাটাকে সামাল দিয়ে আমাদের কি যেতে হচ্ছে সামনের দিকে। এখন বুঝতে পারছেন কিনা বলেন। তো আমাদের কথা হচ্ছে যে এই দূরত্বটা যদি আমি, অর্থাৎ নদীটা সোজাসুজি পাড়ি দিতে নদীর প্রস্থটা সোজাসুজি অতিক্রম করতে টি সময় লাগতেছে, আর এই প্রস্থ বরাবর প্রস্থের যে দূরত্বটা আছে এই দূরত্বটা স্রোতের অনুকূলে পাড়ি দিতে t1 সময় লাগতেছে। তাহলে সবার লেখাটা হয়েছে কিনা আমাকে একটু বলেন, স্রোতের অনুকূলেটা না আশা করি বুঝতে পারছেন, স্রোতের অনুকূলে আশা করি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে যে কত, অর্থাৎ স্রোতের অনুকূলে ডি দূরত্ব পাড়ি দিতে t1 সময় লাগতেছে, আর কিছু না, ইকুয়েশন ইউজ করছি শুধু। স্রোতের অনুকূলে ডি দূরত্ব পাড়ি দিতে t1 সময় লাগতেছে, স্রোতের অনুকূলে ব্যাগ কত কাজ করতেছে, u প্লাস v। ওকে, তাহলে এখন এতটুকু পর্যন্ত যদি হয়ে যায় তাহলে এটা গেল কি আমাদের 13 নম্বর ম্যাথটা। তাহলে এখন সবাই খেয়াল করেন, এটা গেছে 13,
এরপর আমরা হচ্ছে 14 নাম্বার ম্যাথটা একটু দেখি। এখানে আমাদেরকে কি বলছে, একজন সাঁতারু আড়াআড়ি ভাবে মানে হচ্ছে যে সোজাসুজি, আড়াআড়ি ভাবে অর্থাৎ ট্রান্সভার্স ওয়েতে আড়াআড়ি ভাবে t1 সময়ে একটি নদী পারাপার হয়। ও পারাপার, ওয়ার্ডটা একটু মাথায় রাখবেন। একটি নদী পারাপার হয়, অর্থাৎ পারাপার বানানটা লিখছে কি পারাপার হয়, তার মানে হচ্ছে যে কি গিয়ে আবার ফিরে আসে। পারাপার ওয়ার্ডটার মিনিংটা মাথায় রাখবেন, এটাতে আন্ডারলাইন করে রাখবেন বা মার্ক করে রাখেন। পারাপার মানে হচ্ছে যে গিয়ে আবার ফিরে আসা। বাংলা ওয়ার্ডটার অর্থ মনে রাখবেন, পারাপার হওয়া, নদী পারাপার হয়েছে তার মানে গেছে আবার ফিরে আসছে। তাহলে তীরের সমান্তরালে নদীর প্রস্থের নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে, আচ্ছা ওই যেটা স্রোতের অনুকূলে, যেটা বুঝেন না বলতেছেন, ওটাকে এভাবে করেও চিন্তা করতে পারবেন। দেখেন ওটাকে এভাবে করেও চিন্তা করা যায়, হয়তো এখন বুঝতে পারবেন আরো ভালোভাবে। এদিকে যদি স্রোত হয়, ঠিক আছে স্যার, এদিকে যদি স্রোত হয় তাহলে এটা হচ্ছে যে কি নদীর প্রস্থ। তাহলে আমি যদি সাপোজ এদিকে যদি কি নৌকাটা যদি এদিকে যাত্রাটা করে, তাহলে হচ্ছে যে স্রোত আর নৌকা দোনোটা একই দিকে যাচ্ছে, অর্থাৎ স্রোতের অনুকূল এটা ইউ, এদিকে ভি হলে তাহলে হচ্ছে যে কত ইউ প্লাস কত ভি। তাহলে এই বরাবর ও ডি দূরত্ব অতিক্রম করছে মনে করেন। এই ডি দূরত্বটা অতিক্রম করতে t1 সময় লাগছে। আগের অঙ্কের কথা বললাম আর কি, মানে এভাবেও যদি চিন্তা করতে চান এভাবেও চিন্তা করতে পারবেন। একটা হচ্ছে যে কি নদী সোজাসুজি পাড়ি দিতে টি সময় লাগছে, আরটা হচ্ছে স্রোতের অনুকূলে সমপরিমাণ দূরত্ব অতিক্রম করতে t1 সময় লাগছে। ঠিক আছে স্যার, এভাবেও চিন্তা করতে পারবেন। ওকে, তো নাফি আশা করি এখন বুঝতে পারছেন জিনিসটা, স্রোতের অনুকূলের বিষয়টা, অর্থাৎ স্রোতের অনুকূলে ডি দূরত্ব অতিক্রম করতে t1 সময় লাগছে, আর সোজাসুজি পাড়ি দিতে ডি দূরত্বের ক্ষেত্রে টি সময় লাগছে। দুইটা ভিন্ন সিনারিও। ওকে, ডিস্টেন্সটা সেম রাখছে ওরা প্রশ্নে। তাহলে হচ্ছে কি সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে মোট t2 সময় লাগে। তাহলে হচ্ছে যে কি t2 সময় লাগে। সাঁতারুর বেগ ইউ এবং স্রোতের বেগ ভি হলে প্রমাণ করো যে তাহলে হচ্ছে যে কি সাঁতারুর বেগ ইউ এবং স্রোতের বেগ ভি হলে প্রমাণ করো যে, কি লিখলো, t1 is to t2 সমান √u² মাইনাস v² is to u। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, এখানে আমাদেরকে কি বলছে। নাফি বললেন জি স্যার, আমি ভাবছিলাম অনুকূলেও অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করার কথা বলছে। অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করার কথা বলছে, পারের না, পারের কথা না, পাড়ি দিবে এটা না। আচ্ছা যাই হোক, এখন আসেন এই অঙ্কে। দেখেন সবার প্রথমে ভুল করবেন কোথায়, বাংলা শব্দগুলো যদি না বুঝেন।
এই অঙ্কে সবার ফার্স্টে ভুল করবেন কোথায়? প্রথম কথা হচ্ছে যে এটা, সেকেন্ড কথা হচ্ছে যে কি এটা। ওকে, দুটোটা জিনিস দেখেন, একটা হচ্ছে পারাপার, নদী পারাপার। নদী পারাপার মানে কি আমি এই সাইড থেকে ওখানে গেছি, ওখান থেকে আবার চলে আসছি। নদী পারাপার, পারাপার অর্থাৎ একবার গেছি আবার আসছি, এটা হচ্ছে কি পারাপার। তাহলে এরপর সবাই একটু খেয়াল করেন। তো এটার পরে আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে যে কি, একজন সাঁতারু আড়াআড়ি ভাবে T1 সময়ে একটি নদী পারাপার হয়। আড়াআড়ি ভাবে মানে কি, যেমন দেখেন আমি যদি এটা বলি, ধরেন দুই ধরনের সেকশন হয়, একটা হচ্ছে লংজিটিউডিনাল সেকশন, একটা হচ্ছে ক্রস সেকশন। ক্রস সেকশনটাকে আমরা ট্রান্সভার্স সেকশনও বলি, অর্থাৎ একটা হচ্ছে দৈর্ঘ্যচ্ছেদ, একটা হচ্ছে প্রস্থচ্ছেদ। তাহলে দৈর্ঘ্যচ্ছেদ মানে হচ্ছে কি দৈর্ঘ্য বরাবর যেটাকে কেটে ফেলা হয়, লংজিটিউডিনাল সেকশন বলা হয় এটাকে। ওকে, আরটা হচ্ছে ক্রস সেকশন বা ট্রান্সভার্স, অর্থাৎ লংজিটিউডিনালের সাথে 90 ডিগ্রিতে ট্রান্সভার্স। তাহলে ট্রান্সভার্স সেকশন এটা হচ্ছে যে কি প্রস্থ বরাবর যায়। তো যাই হোক, তো এখন হচ্ছে যে কি আড়াআড়ি ভাবে মানে হচ্ছে যে কি নদীর, যেমন এটা হচ্ছে যে কি এটা যদি নদী হয়, যেমন এটা যদি নদী হয়, তাহলে খেয়াল করেন এটা হচ্ছে নদীর দৈর্ঘ্য, এদিকে হচ্ছে প্রস্থ। তাহলে আড়াআড়ি ভাবে কি, আড়াআড়ি ভাবে মানে হচ্ছে যে প্রস্থ বরাবর, মনে রাখবেন। আড়াআড়ি ভাবে, আড়াআড়ি ভাবে মানে হচ্ছে যে কি প্রস্থ বরাবর। ওকে, আড়াআড়ি ভাবে দিয়ে কি বুঝলাম স্যার? প্রস্থ বরাবর। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, এরপর কি বলতেছে এখানে। তাহলে এরপর দেখেন তো একজন সাঁতারু আড়াআড়ি ভাবে T1 সময়ে একটি নদী কি হতে পারে? পারাপার হতে পারে। তাহলে হচ্ছে ধরেন এখানে হচ্ছে যে কি স্রোত কাজ করতেছে, তাহলে ধরেন এখান থেকে আমরা কনসিডার করলাম, তো আড়াআড়ি ভাবে যদি পার হতে হয় ওকে হচ্ছে যে কি এভাবে করে যেতে হবে। তাহলে ও আড়াআড়ি ভাবে পার হয়ে যাবে, তাহলে এই বরাবর হচ্ছে যে কি কাজ করতেছে? স্রোতের বেগ কাজ করতেছে। তাহলে হচ্ছে যে কি স্রোতের বেগ, সাঁতারুর বেগ হচ্ছে যে কত? ইউ, স্রোতের বেগ হচ্ছে ভি। তাহলে এই বরাবরও কি কাজ করবে? ভি কাজ করবে। ওকে, আর এদিকে হচ্ছে যে কি ডাব্লিউ ধরলাম মনে করেন। তাহলে নদীটার প্রস্থ মনে করেন হচ্ছে যে কত? ডি। নদীর প্রস্থ হচ্ছে যে কত? ডি। তাহলে এটা হচ্ছে যে কি আড়াআড়ি ভাবে T1 সময়ে কি পার হচ্ছে, আড়াআড়ি ভাবে কত সময়ে? T1 সময়ে। এরপর দেখেন আরেকটা কনসিডারেশনে যদি যাই আমরা, আচ্ছা এটা তো পরে আসতেছি, T2টার ক্ষেত্রে পরে আসতেছি। তাহলে এখানে এখানে সাঁতারুর বেগ ইউ এবং স্রোতের বেগ ভি। আচ্ছা, স্রোতের বেগ হচ্ছে কত? ভি। আচ্ছা, তাহলে সাঁতারুর বেগ ইউ এবং স্রোতের বেগ হচ্ছে যে কত? ভি। তাহলে এখন সাঁতারু আড়াআড়ি ভাবে ডি প্রস্থ বিশিষ্ট নদী পারাপার মানে হচ্ছে যে কি গিয়ে ফিরে আসা। নদী পারাপারের ক্ষেত্রে T1 সময়ের প্রয়োজন হয় এবং এক্ষেত্রে লব্ধি বেগ, অর্থাৎ এই বেগটা দিয়ে তো যাবে সে, লব্ধি বেগ W সমান ও স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার সমান হচ্ছে কত? ইউ স্কোয়ার মাইনাস কত? বি স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার মাইনাস কত? বি স্কোয়ার। তাহলে সুতরাং 2D, 2D কেন? গেছে একবার, ফিরে আসছে আবার। তাহলে 2D সমান, তাহলে পারাপারের ক্ষেত্রে গিয়ে ফিরে আসা, তাহলে 2D সমান ইন্টু কত? T1। তাহলে T1 সমান 2D ডিভাইডেড বাই ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা গেল একটা কন্ডিশন। তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে,
এটা ভালো কথা। এখন আসেন তীরের সমান্তরালে, তাহলে এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে প্রথম ক্ষেত্রে। আর এরপর তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে যে কত, এই ডিসটেন্সটা হচ্ছে যে কত, ডি। ওকে, তাহলে হচ্ছে তীরের সমান্তরালে, তীরের সমান্তরালে তাহলে এদিকে হচ্ছে যে কি কাজ করতেছে, স্রোত কাজ করতেছে। তীরের সমান্তরালে তাহলে এই দুইটা হচ্ছে যে তীর, তাহলে এটার সমান্তরালে, এটার সমান্তরালে গিয়ে আবার ফিরে আসতেছে। তাহলে ডি ডিসটেন্সটা গিয়ে আবার ফিরে আসতেছে। তাহলে যদি যাওয়ার ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে কি, এই ক্ষেত্রে স্রোতের বেগ হচ্ছে যে কত, স্রোতের বেগ হচ্ছে কত, ভি। আর যাওয়ার ক্ষেত্রে তাহলে কত হবে, অনুকূলে। আর আসার ক্ষেত্রে হচ্ছে যে কত, প্রতিকূলে। অর্থাৎ যাওয়ার ক্ষেত্রে স্রোত, স্রোত হচ্ছে যে কি ইউ। তাহলে ডি দূরত্ব, অর্থাৎ গিয়ে ফিরে আসতেছে, তার মানে হচ্ছে কি যাওয়ার ক্ষেত্রে হচ্ছে কত ইউ, আসার ক্ষেত্রে হচ্ছে কত ভি। এই যাওয়ার ক্ষেত্রে হচ্ছে ইউ প্লাস ভি, আসার ক্ষেত্রে হচ্ছে কত ইউ মাইনাস কত ভি। ওকে, তাহলে আবার তীরের সমান্তরালে নদীর প্রস্থের তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে মোট টি2 সময়ের তাহলে হচ্ছে দেখেন তীরের সমান্তরালে নদীর সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে মোট কত সময়ের প্রয়োজন হয়, টি2 সময়ের প্রয়োজন হয়। তাহলে সবাই একটু খেয়াল করবেন স্যার, মোট যদি টি2 সময়ের প্রয়োজন হয়, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে, সবাই একটু দেখেন, এই ক্ষেত্রে হচ্ছে যে কি আমাদেরকে যদি ইন টোটাল, টোটাল হচ্ছে যে কত সময়ের প্রয়োজন হচ্ছে, টি2 সময়ের প্রয়োজন হচ্ছে। সেকেন্ড ক্ষেত্রে চিত্রটা মুক্তিদাস স্যার বলতেছেন স্যার সেকেন্ড ক্ষেত্রে চিত্রটা আরেকবার একটু বলবো। হ্যাঁ অবশ্যই, দেখেন নদীর প্রস্থটা হচ্ছে যে কত ডি, নদীর প্রস্থটা হচ্ছে কত ডি। তাহলে নদীর তীরের সমান্তরালে, তীরের সমান্তরালে দেখেন গিয়ে আবার ফিরে আসতেছে কত দূরত্ব, নদীর প্রস্থের সমান দূরত্ব। তাহলে তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান দূরত্ব যেতে আর ফিরে আসতে মোট টি2 সময় লাগে, মোট টি2 সময় লাগে। ঠিক আছে স্যার, তাহলে মনে করেন যাওয়ার ক্ষেত্রে, যাওয়ার ক্ষেত্রে স্রোত যেদিকে সাঁতারুর বেগও সেদিকে, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে কত ইউ প্লাস ভি। তাহলে মনে করেন যাওয়ার ক্ষেত্রে, যাওয়ার ক্ষেত্রে যদি ওদের মনে করেন যাওয়ার ক্ষেত্রে টি2 প্রাইম লাগতেছে, অর্থাৎ যাওয়ার ক্ষেত্রে, তাহলে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে যে কত হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি, যেহেতু টি সমান কত এস ডিভাইডেড বাই কত ভি। আর আসার ক্ষেত্রে হচ্ছে কত টি2 ডাবল প্রাইম মনে করেন, তাহলে ডি ডিভাইডেড বাই কত ইউ মাইনাস কত ভি। তাহলে টোটাল টি2 সমান হচ্ছে তাহলে কত টি2 প্রাইম প্লাস কত টি2 ডাবল প্রাইম। অর্থাৎ এটা প্লাস এটা করলে আমরা কি টি2 পাচ্ছি, অর্থাৎ গিয়ে ফিরে আসতে, গিয়ে ফিরে আসতে কত লাগে। তাহলে এখন সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারতেছি, সুতরাং টি2 সমান যাওয়ার ক্ষেত্রে হচ্ছে যে এটা, আসার ক্ষেত্রে হচ্ছে যে কি এটা, যাওয়ার ক্ষেত্রে হচ্ছে এটা, আসার ক্ষেত্রে হচ্ছে যে কি এটা। তাহলে সবাই একটু খেয়াল করেন, এখান থেকে আমরা কত পাচ্ছি, ডি যদি কমন নিই 1/u প্লাস ভি, 1/u মাইনাস কত ভি। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত যদি হয়, তাহলে এরপর আমরা এখান থেকে কি করতে পারছি, সবাই একটু খেয়াল করেন। তাহলে আমি এখান থেকে লিখি, তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, টি2 সমান, তাহলে টি2 সমান হচ্ছে যে কত, তাহলে ডি ইন্টু ইউ প্লাস ভি, ইউ মাইনাস ভি। তাহলে এখান থেকে কত পাচ্ছি ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি চলে যাবে, ইউ মাইনাস ভি প্লাস ইউ প্লাস ভি
দ্যাট মিনস 2u d u স্কয়ার মাইনাস ভি স্কয়ার, ইউ স্কয়ার মাইনাস কত ভি স্কয়ার। তাহলে এটা হচ্ছে যে কত t2 এর মান 2 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে সুতরাং 1 কে যদি 2 দিয়ে ভাগ করি, 1 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে t1 বাই কত t2, তাহলে 2d বাই রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার 2ud ডিভাইডেড বাই ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। আমরা এখান থেকে কত পাচ্ছি 2d বাই তাহলে হচ্ছে এটা। তাহলে আলটিমেটলি আমাদের এখানে 2d কি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কি 2d ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেন আমরা এখান থেকে কত পাবো 2d যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে হচ্ছে যে কত নিচে রুট উপরে নাই, তাহলে রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার উপরে একটা থাকবে, নিচে একটা শুধু ইউ থাকবে। তাহলে সুতরাং t1 is to t2 সমান is to কত ইউ, t1 is to t2 সমান রুট ওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার is to কত ইউ। তাহলে সবাই অঙ্কটা একটু লেখাটা শেষ করেন, অঙ্কটা একটু লেখাটা শেষ করেন, আর শেষ হলে আমাকে একটু বলবেন। তাহলে সবাই একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি তাহলে এখন সবাই একটু খেয়াল করবেন স্যার। অনুকূল পারতে হবে স্যার 2d বাই লব দিবে কেন করতেছি এই ক্ষেত্রে তো লব্ধি বেগটাই তো লম্ব বরাবর ক্রিয়ারত, যেটা ওখানে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে কি বলতেছিলাম যে সমান্তরাল থাকলে ওই জিনিসটাকে ট্রান্সফার করে আমরা যেটা করতেছিলাম ওইটাই তো লব্ধি বেগ। তো এটাই যে আমি যদি হচ্ছে যে কি এটা তো আমি গত ক্লাসে বলছিলাম, মেবি নাফির প্রশ্নের উত্তরেই বলছিলাম, অর্থাৎ হচ্ছে যে কি এ বরাবর যদি যাই এটাই বরাবর আছে, তাহলে এ বরাবর যাচ্ছে, ওকে এ বরাবর যাচ্ছে যেটা, তাহলে আমাদের এটা হচ্ছে যে কি এই লব্ধি বেগটাই তো আমাদের হচ্ছে যে কি 90 ডিগ্রিতে কি ক্রিয়ারত। আর এটার যদি আমরা হিসাব করি, এখানে যদি ভি হিসাব করি, ঠিক আছে, তাহলে এটার হচ্ছে যে কি এদিকে একটা আছে, তাহলে এদিকে যেটা আছে তো এটা সমান্তরালেই তো আছে, আমাদের হিসাব করতে হবে লব্ধিটা দিয়েই। সৌরভদের দ্বিতীয় ক্ষেত্রে স্রোতের পাশের এটা ব্র্যাকেটে ভি হবে না, হ্যাঁ ভি। তাহলে হচ্ছে সবাই একটু খেয়াল করেন স্যার, তো সবার লেখাটা হয়েছে কিনা আমাকে একটু বলেন, সবার লেখাটা হয়েছে কিনা আমাকে একটু বলেন স্যার, সবার লেখাটা শেষ কিনা আমাকে একটু বলবেন। তাহলে সবার লেখাটা যদি শেষ হয় এটা গেল আমাদের কত 14 নাম্বার। তাহলে এরপর হচ্ছে কি আমরা 15 নাম্বার অঙ্কটা একটু দেখব। আশা করি সবার লেখাটা শেষ। এই প্রশ্নগুলো সবাই একটু ভালো মতো নোট করে রাখবেন, ঠিক আছে স্যার, এই টাইপের প্রশ্নগুলো একটু সবাই ভালো মতো নোট করে রাখবেন। তাহলে মোটামুটি এগুলো করলে আপনারা এই নদী স্রোত দিয়ে যত রকমের অঙ্ক দিক তাহলে আপনারা মোটামুটি কি করতে পারবেন। শুধু একটা কনসেপ্ট মনে রাখবেন, সেটা হচ্ছে যে কি ওই যে সমান্তরালে থাকলে আমরা প্রতিস্থাপন করে যে সমকোণী ত্রিভুজ বানাই ফেলি, সেটা সমকোণী ত্রিভুজ বানাই ফেললে এরপর হচ্ছে যে ধরেন প্রসেসটা একদম ইজি হয়ে যায়। সমকোণী ত্রিভুজ, এটা আমি গত ক্লাসে কি বলছিলাম আবার বলতেছি, সমকোণী ত্রিভুজ বানাই ফেলবেন, সমকোণী ত্রিভুজ বানাই ফেলবেন, তাহলে হচ্ছে ওখান থেকে আপনারা চিত্র দেখে দেখে এরপরে কি করে ফেলতে পারবেন। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার আপনাদেরকে। তাহলে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা বললাম এগুলো একটু ভালো মতো মাথায় রাখবেন, আর যেগুলো করাইছে ওগুলো করলেই হবে। এখানে মোটামুটি পরীক্ষায় আসার মতো আর তেমন অঙ্ক নাই, এই টপিকসগুলো পড়লেই আপনারা পারবেন। তাহলে এরপর সবাই একটু খেয়াল করেন, তাহলে এটা গেল কত 14 নাম্বার। এরপর আমরা 15 নাম্বার একটা অঙ্ক দেখি। 15 নাম্বার ম্যাথটা আমাদেরকে কি বলছে সবাই একটু খেয়াল করবেন। একটি স্টিমার, একটি জাহাজ লিখি, একটি জাহাজ,
তাহলে কি বলছে, একটি জাহাজ ঘন্টায় ইউ কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তারপর হচ্ছে অপর একটি জাহাজ 2u কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকের উত্তরে থিতা কোণে অগ্রসর হওয়ার সময় প্রথম জাহাজের একজন যাত্রীর নিকট মনে হয় জাহাজটি উত্তর পূর্ব দিকে যাচ্ছে। উত্তর পূর্ব তার মানে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা আমি আপনাদেরকে আগেও বলছিলাম। প্রমাণ করো যে থিটা ইকুয়ালস টু হাফ সাইন ইনভার্স 3/4। হাফ সাইন ইনভার্স 3/4। তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে এখানে কি বলছে সবাই একটু দেখেন। একটি জাহাজ ইউ কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে কি অগ্রসর হচ্ছে। একটি জাহাজ ইউ কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এটা হচ্ছে যে কি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তাহলে ইউ কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। অপর একটি জাহাজ 2u কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকের উত্তরে। তাহলে পূর্ব দিকের উত্তরে থিতা কোণে অগ্রসর হওয়ার সময় প্রথম জাহাজের একজন যাত্রীর নিকট মনে হয়, অর্থাৎ এই জাহাজের একজন যাত্রীর নিকট মনে হচ্ছে যে এই জাহাজটা উত্তর পূর্ব দিকে যাচ্ছে। এই জাহাজটা কোন দিকে যাচ্ছে? উত্তর পূর্ব দিকে যাচ্ছে। তাহলে উত্তর পূর্ব দিকে যাওয়া মানে হচ্ছে যে কি এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে কত 45 ডিগ্রি। তাহলে এখন মনে হচ্ছে মানে হচ্ছে যে এটা হচ্ছে আপেক্ষিক বেগ। যাই হোক, তো এখন সবাই একটু খেয়াল করেন। দ্যাট মিনস এটা যদি হয় কত 45 ডিগ্রিটা যদি হয় থিতা, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, আমি ধরেন এটাকে ভি ধরলাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত 45 মাইনাস কত থিতা, 45 মাইনাস কত থিতা। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, তাহলে হচ্ছে যে কি ইউ বেগে একটা জাহাজ, প্রথম জাহাজটা ইউ বেগে যাচ্ছে এদিকে, দ্বিতীয় জাহাজটা হচ্ছে যে কি 2u বেগে থিতা কোণে যাচ্ছে। তো এখানে যে যাত্রীটা আছে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের যে আপেক্ষিক বেগ, অর্থাৎ v21 এভাবে বলতে পারি, যাই হোক u21 বা বেগ v21 যেটাই বলি, অত কিছু পাওয়ার দরকার নেই। আমি যদি এই বেগটাকে v ধরি, তাহলে অ্যাঙ্গেলটা উত্তর পূর্ব যখন বলছে, উত্তর পূর্ব মানে হচ্ছে যে এটা 45 ডিগ্রি। উত্তর পূর্ব মানে হচ্ছে যে এটা 45 ডিগ্রি। তো এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করেন,
তাহলে এখানে হচ্ছে যে কি তিনটা বেগ আছে, তাহলে আমি এখানে চাইলে সাইন সূত্র ইউজ করে করতে পারতেছি। তো সবাই একটু খেয়াল করেন, এখানে দেখেন, এখানে প্রথম জাহাজের গতিবেগ ইউ, দ্বিতীয় জাহাজের গতিবেগ 2u, এবং প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের বেগ v, কত ধরলাম v। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা কি করতে পারতেছি, আচ্ছা তাহলে একটা কাজ করি আমরা এখান থেকে আচ্ছা অসুবিধা নাই, না লিখলেও চলতেছে। তাহলে সুতরাং বেগের তাহলে হচ্ছে আমরা সাইন সূত্র অনুযায়ী তাহলে সাইন সূত্র মতো আমরা কি পাচ্ছি, অর্থাৎ এটা এটা আর এটা তিনটা এখানে কাজ করতেছে, তাহলে হচ্ছে যে কত ইউ ডিভাইডেড বাই সাইন, ইউ ডিভাইডেড বাই সাইন 45 মাইনাস থিটা 2u ডিভাইডেড বাই 2u জন্য হচ্ছে যে কত এটার এটার মধ্যের কোণ, তাহলে এটার এটার মধ্যের কোণ তো কি চাইলে এভাবেও হিসাব করা যায়, আবার চাইলে ইউটাকে বিপরীতমুখী করে এই অ্যাঙ্গেলটা হিসাব করা যায়, আবার চাইলে ভিটাকে বিপরীতমুখী করে এই অ্যাঙ্গেলটা হিসাব করা যায়। অর্থাৎ কি বললাম দেখেন, ধরেন আমাদের ইউ আর ভি, ওকে, তাহলে হচ্ছে যে কত আমাদের আলটিমেটলি হচ্ছে আমরা যদি ইউটাকে বিপরীতমুখী করি তাহলে অ্যাঙ্গেলটা হিসাব করলে হচ্ছে, বা ভিটাকে বিপরীতমুখী করে এই অ্যাঙ্গেলটা হিসাব করলে হচ্ছে, ঠিক আছে স্যার, অথবা ইন টোটাল এই অ্যাঙ্গেলটা হিসাব করলে হচ্ছে, যেভাবে করেন সমস্যা নাই। তাহলে হচ্ছে যে কত সাইন, আমরা কত বলতে পারতেছি, তাহলে এখান থেকে কত বলা যাচ্ছে, যদি এই অ্যাঙ্গেলটা হিসাব করি বা এটা হিসাব যে কোনো একটা হিসাব করলে হবে। অর্থাৎ এখানে আমি তিনটা দেখাইছি, দেখেন একটা ইউ, একটা হচ্ছে যে কত এদিকে হচ্ছে যে কত 2u জন্য হচ্ছে কত v, এদিকে হচ্ছে যে কত 2u, তাহলে এক্ষেত্রে হচ্ছে যে কত চাইলে আমরা ইউটাকে বিপরীতমুখী করে এই অ্যাঙ্গেলটা হিসাব করতে পারি, এটা হচ্ছে কত 45, তাহলে এটা হবে কত 180 বিয়োগ 45, এটা করা যায়। অথবা চাইলে আপনারা এই অ্যাঙ্গেলটা হিসাব করতে পারেন, এই অ্যাঙ্গেলটা কত 90 প্লাস কত 45 সাইন, তাও ইউজ করা যায়। অথবা চাইলে এরকম 360 মাইনাস কত 45, সেটাও ইউজ করা যায়। তাহলে যে কোনো একটা ইউজ করেন, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, ইউ ডিভাইডেড বাই সাইন 45 মাইনাস থিটা 2u বাই সাইন কত 45, তাহলে আলটিমেটলি 2 আর গুণন করলে 2 সাইন কত 45 মাইনাস থিটা সমান সাইন 45 বা 1/√2, তাহলে হচ্ছে 2, এখান থেকে কত পাচ্ছি সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি সমান হচ্ছে কত 1/√2। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারতেছি, 2 ইন্টু কত cos থিটা বাই কত √2 মাইনাস সাইন থিটা বাই √2 সমান হচ্ছে কত 1/√2। তাহলে লব আর হর এগুলো সবগুলো থেকে যদি √2 ক্যান্সেল করে দিই, তাহলে 2 ইন্টু cos থিটা মাইনাস সাইন থিটা সমান কত 1, তাহলে আলটিমেটলি এখান থেকে কত পাবো, cos থিটা মাইনাস
সাইন থিটা সমান কত, হাফ। উভয় পক্ষকে বর্গ করে দেই, কজ স্কয়ার, কারণ থিটার মানটা লাগবে, কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা 1/4। তাহলে 1 মাইনাস সাইন 2 থিটা সমান 1/4। তাহলে 1 মাইনাস 1/4 সমান সাইন 2 থিটা। তাহলে 3/4 সমান কত, সাইন 2 থিটা। দ্যাট মিন্স তাহলে 2 থিটা সমান হচ্ছে কত, সাইন ইনভার্স 3/4। তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে কত, হাফ সাইন ইনভার্স কত, 3/4। তাহলে এটা হচ্ছে কি প্রমাণ। তাহলে এটা হচ্ছে কি প্রমাণ। তাহলে সবাই একটু খেয়াল করেন, জাস্ট সিম্পল, অর্থাৎ স্থিতিবিদ্যার কিছু কনসেপ্টটাও আমরা মাথায় রাখলে আমাদের মোটামুটি হচ্ছে যে কি সূত্রগুলো বা কনসেপ্টগুলো আমাদের একটু মাথায় রাখলে এখানেও কি আমাদের কাজগুলো কি হয়ে যাবে। তাহলে আসেন, এটা হচ্ছে কত, থিটা সমান কত, হাফ সাইন ইনভার্স। তো ওখানে আমরা বলের ক্ষেত্রে পড়ছিলাম, এখানে হচ্ছে কি আমরা ব্যাগের ক্ষেত্রে কি জিনিসটা পড়তেছি। তাহলে এখন খেয়াল করেন স্যার, সবার লেখাটা হয়ে গেছে কিনা আমাকে একটু বলবেন, সবার লেখাটা হয়ে গেছে কিনা আমাকে একটু বলবেন। তাহলে মোটামুটি আপনারা হচ্ছে 9A থেকে এই 15টা অঙ্ক একটু দেখবেন ভালো মতো, এই 15টা অঙ্ক একটু দেখে যাবেন। তাহলে এখানের মোটামুটি অঙ্কগুলো আপনারা কি করতে পারবেন, ঠিক আছে। কারণ পরীক্ষায় এগুলো থেকেই ঘুরে ফিরে অঙ্ক আছে, আমি যেগুলো দেখাই দিলাম, যে 15টার মতো 15টা অঙ্ক দেখাই দিলাম, এগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে। তো সবাই হচ্ছে নেক্সট দিন হচ্ছে আমরা এর পরের অধ্যায়টা শুরু করব, 9B শুরু করব, ঠিক আছে স্যার। তাহলে এই অঙ্কগুলো সবাই একটু লিখে নেবেন। কারো কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, ক্লাসের ভিডিওর ওই অংশটা একবার একটু দেখবেন। তো মোটামুটি হচ্ছে এখান থেকে আপনাদের লব্ধির অঙ্কগুলো, নদী স্রোতের অঙ্কগুলো, এই দুইটা টপিকস খুব ভালো মতো পড়তে হবে। যে কোনো চ্যাপ্টার শেষে একটা রিভিউ করবেন যে ওই চ্যাপ্টার থেকে কি পড়তে হবে ভালো মতো। এই চ্যাপ্টারের রিভিউর ক্ষেত্রে হচ্ছে যে কি লব্ধির অঙ্কগুলো, আর হচ্ছে যে কি নদী স্রোতের অঙ্কগুলো, ঠিক আছে স্যার। সামান্তরিক বিধির যে লব্ধির অঙ্কগুলো আছে বা এরপরে যেগুলো নদী স্রোতের অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো একটু ভালো মতো পড়বেন। ফিজিক্সও পড়ছেন এগুলো আশা করি। তো দুই দিকের কাভারেজটা কি একসাথে হয়ে যাবে, দুই দিকের কাভারেজটা একসাথে হয়ে যাবে। তাহলে সবাইকে যেটা বললাম, তাহলে হচ্ছে কি মোটামুটি এই 15 পর্যন্ত অঙ্কগুলো একটু নোট করে রাখবেন। পরবর্তী ক্লাস হচ্ছে কি আমরা 9B থেকে শুরু করব। তাহলে হচ্ছে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ